হচ্ছে অটোমোবাইল ডিপেন্ডেন্সি। সো বেসিক্যালি ডেভেলপড কান্ট্রিজে এবং ডেভেলপিং কান্ট্রিজে আরবান ট্রান্সপোর্ট চ্যালেঞ্জের বেশিরভাগ ইস্যু রিলেটেড টু ডমিনেন্স অফ দ্য অটোমোবাইল। অটোমোবাইলের সংখ্যা যত বাড়তেছে তত আস্তে আস্তে প্রবলেমগুলো ইনক্রিজ করতেছে, কমপ্লেক্স হচ্ছে। Automobile dependency, also called automobile-oriented transportation and land use pattern, refers to transportation and land use patterns that favor automobile access and provide relatively inferior alternatives. In this case, automobile includes cars, vans, light trucks, SUVs, and motorcycles. So automobile bolte asle basically personal vehicle, personal transport ke বুঝাইতেছে এবং automobile oriented ট্রান্সপোর্টেশন অ্যান্ড ল্যান্ড ইউজ প্যাটার্নস বা অটোমোবাইল ডিপেন্ডেন্সি বেসিক্যালি সেই ধরনের সিস্টেমকে বোঝায় যেখানে অটোমোবাইল এর অ্যাক্সেসটা গভর্ন করে কম্পারেটিভলি রিলেটিভলি বেটার আদার দেন আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মোডগুলো আছে সেগুলোর থেকে। বেসিক্যালি যেটাতে বোঝাচ্ছে, যেমন আমি যদি আমার সোসাইটিটা অটোমোবাইল ওরিয়েন্টেড হয় তাহলে দেখা যাবে আমি রাস্তাঘাট খালি বড় চওড়া উন্নত করার চেষ্টা করতেছি, পার্কিং এর ব্যবস্থা করার চেষ্টা করতেছি, মানে সব জায়গায় আমি কিভাবে পার্কিং দিতে পারি। পার্কিং দেওয়ার মানেই হচ্ছে আমি মানুষকে উদ্বুদ্ধ করতেছি যে তুমি তোমার গাড়ি নিয়ে আসো। হ্যাঁ, তো সেই জিনিসগুলো, অথবা আমি অটোমোবাইলের অ্যাক্সেস কিভাবে দিব, ঠিক আছে, ইন্টারসেকশন গুলাকে কিভাবে আমি জ্যাম ফ্রি বা সুপার ফাস্ট করব, মোবিলিটি বাড়াবো অটোমোবাইলের জন্য, সেই ধরনের চিন্তা ভাবনা। ঠিক আছে। আর আমার যে অল্টারনেটিভ ছিল পাবলিক ট্রান্সপোর্ট, যেমন বাস, তারপরে হচ্ছে যদি আমি মাস ট্রানজিটের কথা বলি যেমন এমআরটি, বিআরটি, এগুলার আমাদের যে ফ্যাসিলিটি গুলো সেগুলো রিলেটিভলি কম হবে, অর্থাৎ এগুলো নেটওয়ার্ক ছোট হবে বা নেটওয়ার্কটা বিস্তৃত হবে না। সবগুলো পয়েন্ট বা আমার যতগুলা ডেস্টিনেশন হইতে পারে সবগুলাতে অ্যাক্সেস থাকবে না, অ্যাক্সেস থাকলেও টাইম ফ্রেমটা লিমিটেড হবে, যাতে করে মানুষ পুরোপুরি অটোমোবাইলের উপর থেকে তার ডিপেন্ডেন্সিটাকে দূর করতে না পারে। ঠিক আছে, তো সেই ধরনের একটা সোসাইটি হতে পারে। তো অটোমোবাইলের শুরু হয়েছে আসলে 1880 সালের দিকে। ডাইমলার এন্ড বেঞ্চ বিল্ড ফার্স্ট সাকসেসফুল অটোস উইথ গ্যাসোলিন স্লাইড ইঞ্জিন। চেঞ্জ করতেছেন? হ্যাঁ, আমার স্লাইড এখানে চেঞ্জ তো হইছে, ফার্স্ট পেজ উঠে আছে, এখনো আসে নাই। আচ্ছা, না ওইটা স্যার, মনে হয় ইয়াতে এবার আসতেছে নাকি? এবার আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে একবার স্ক্রিন শেয়ার দিলে মনে হয় তাড়াতাড়ি আসবে নাকি স্লাইডের থেকে। এটা একটা ভালো বুদ্ধি আছে, দাঁড়ান দেখি ওইটা করে। দেখো তো এবার তাড়াতাড়ি চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে? জি স্যার। হুম, ঠিক আছে। সো 1880 সালের দিকে ডাইমলার এন্ড বেঞ্চ তারা প্রথম সাকসেসফুল অটো উইথ গ্যাসোলিন ইঞ্জিন তৈরি করছে এবং 1916 সালের দিকে ফেডারেল এইড রোড অ্যাক্ট করছে ইউএসএ। হ্যাঁ, সো সেই রোড অ্যাক্টের ফলে কি হয়েছে, আমেরিকা প্রচুর পরিমাণে রাস্তা বানানো তৈরি করছে। হ্যাঁ, কারণ কি রাস্তাঘাট আমেরিকাতে যদি খেয়াল করো, ওদের মেজর হাইওয়ে গুলো হচ্ছে ক্রিস ক্রস, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। হরাইজন্টালি রাস্তাগুলোকে ওরা বলে হচ্ছে গিয়ে আই, কোন একটা ইভেন নাম্বার, আর ভার্টিক্যালি যে রাস্তাগুলো আছে সেগুলোকে বলে আই, অর্থাৎ ইন্টারস্টেট কিন্তু অড নাম্বার। সো ওদের I-1 শুরু হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে, ঠিক আছে, এভাবে করে আস্তে আস্তে টেক্সাসের উপর দিয়ে গেছে, যেটা সেটা হচ্ছে I-35। হ্যাঁ, আবার হরাইজন্টালি অনেকগুলো রাস্তা আছে I-10, 20, 30 এভাবে। সো প্রচুর রাস্তা তৈরি করছে ফেডারেলি এইড রোড অ্যাক্ট, অর্থাৎ সিস্টেমটা এমন যে কোনো স্টেট যদি রাস্তা বানায় বা এই রাস্তা তৈরি করে তার একটা বড় পোর্শন টাকা সরকার, ফেডারেল গভর্নমেন্ট দেয়, আর বাকি টাকা দিতে হয় লোকাল গভর্নমেন্টকে।
তো তারা প্রচুর পরিমাণে রাস্তা তৈরি করছে এই অ্যাক্টের আন্ডারে। সো রাস্তা যখন তৈরি হয়েছে, অ্যাক্সেসিবিলিটি বা তোমার ফ্যাসিলিটি ক্রিয়েট হয়ে গেছে, এখন গাড়ির জন্য বেসিক্যালি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যারা গাড়ি চালানো পছন্দ করে বা গাড়ি কেনার সামর্থ্য আছে, তারা গাড়ি কেনা শুরু করছে। এবং ফোর্ড মডেল টি, এটা খুব বিখ্যাত আমেরিকায়। ফোর্ড মডেল টিটা যখন তৈরি করছে, এটা হচ্ছে বেসিক্যালি মাস প্রডিউসড গাড়ি। তো কাইন্ড অফ সবার কাছেই গাড়িগুলা অ্যাভেলেবল হয়ে গেছে। অনেকে স্টার্ট দেখতে পারতেছে না। Factors related to automobile dependency. Automobile use is obviously related to a variety of advantages such as on-demand mobility, comfort, status, speed, convenience. So অটোমোবাইলের অনেকগুলা সুযোগ বা সুবিধা আছে। হ্যাঁ, অন ডিমান্ড মোবিলিটি, অর্থাৎ রাতের 12টার সময় চাইলেও আমি আমার অটোমোবাইল ইউজ করে যে কোনো জায়গায় যেতে পারি। কমফোর্ট আছে, স্ট্যাটাস আছে, স্ট্যাটাস একটা সিম্বল এটা, স্পিড, কনভেনিয়েন্স। These advantages jointly illustrate why automobile ownership continues to grow worldwide. ঠিক আছে, সো এই ফিচারগুলো অন্য কোনো মোড অফ ট্রান্সপোর্টে নাই, যেটা অটোমোবাইলে আছে। ঠিক আছে, যেমন মাস ট্রানজিট, এগুলা অন ডিমান্ড মোবিলিটি দেয় না, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস দেয় না, যেটা আমাদের অটোমোবাইল দেয়। সো স্পেশালি ইন আরবান এরিয়াস অ্যান্ড ডেভেলপিং ইকোনমিস। সো আরবান এরিয়া এবং ডেভেলপিং ইকোনমিসে অটোমোবাইল ওনারশিপ স্টিল কন্টিনিউস টু গ্রো. When given the choice and the opportunity, most individuals will prefer using an automobile. সুযোগ থাকলে মানুষ আলটিমেট চয়েস হিসেবে অটোমোবাইলই চুজ করবে। Several factors influence the growth of the total vehicle fleet, such as sustained economic growth. So vehicle fleet over the years যদি দেখো, বিআরটি এর ডাটা দেখলেও দেখবে যে বাংলাদেশের ভেহিকেল ফ্লিটও কিন্তু বাড়তেছে, ওয়ার্ল্ড ওয়াইড বাড়তেছে। such as sustained economic growth. So ইকোনমিক্যালি যেসব কান্ট্রি গ্রো করতেছে, সবারই এই ভেহিকেল ফ্লিট বাড়বে। Such as sustained economic growth, complex individual urban movement patterns, যেমন many households have more than one automobile, more leisure time and suburbanization. এই ফ্যাক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন যেসব ফ্যামিলিতে মোর দেন ওয়ান পিপল ওয়ার্ক করে, ঠিক আছে, তাদের প্রায় সবার জন্য একটা করে গাড়ির প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। যেমন ইউএসএ তে যদি খেয়াল করা যায়, পার হাউস হোল্ডে গাড়ির সংখ্যা 2 এর বেশি, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলিতে যদি 2 জনও ওয়ার্ক করে, গাড়ি কিন্তু 2টার বেশি অনেক ফ্যামিলিতে আছে। আমাদের দেশেও কিন্তু যতই মানুষের ইকোনমিক কন্ডিশন ভালো হচ্ছে, গাড়ির সংখ্যাও বাড়তেছে। এক একটা ফ্যামিলিতে এখন মোর দেন ওয়ান গাড়ি অনেকেরই আছে। যদিও সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য অনেক ধরনের সরকারি নিয়ম নীতি চালু হচ্ছে টু কন্ট্রোল ভেহিকেল নাম্বারস অন স্ট্রিটস। এবং মোর লেজার টাইম এন্ড সাবারবানাইজেশন, অর্থাৎ মানুষের ছুটির সময় বা লেজার টাইম যখন বাড়তেছে, এবং সাবারবানাইজেশন, অর্থাৎ মানুষ যদি শহর থেকে একটু দূরে আশেপাশে সাবারব এরিয়াতে থেকে লাইফ স্ট্যান্ডার্ড ইনক্রিজ করার জন্য সে যদি একটু দূরে যায়, সেসব ক্ষেত্রেও কিন্তু তার গাড়ির ব্যবহার বাড়তেছে। Therefore, rising automobile mobility can be perceived as a positive consequence of economic development. অর্থাৎ একটা দেশের ইকোনমি গ্রো করতেছে কিনা সেটার একটা পজিটিভ কনসিকুয়েন্স হচ্ছে অটোমোবাইল নাম্বার, ঠিক আছে, বা অটোমোবাইল মোবিলিটি। যেমন চায়নাতে এখন প্রচুর গাড়ি, ওরা এখন নিজেরাও গাড়ি তৈরি করে। ইন্ডিয়া, অর্থাৎ এখন নেক্সট গ্রোয়িং ইকোনমি হচ্ছে চায়না, ইন্ডিয়া। এদের ভেহিকেল ফ্লিট বা গাড়ির ইন্ডাস্ট্রি যদি দেখো, তাইলেই বুঝতে পারবা যে এরাই এখন লিডিং ইকোনমি হতে যেতেছে আমেরিকার পরে। সো এদের অটোমোবাইল সেক্টর অনেক বুমিং। The automotive sector is a factor of economic growth and job creation, with several economies actively promoting it. ঠিক আছে, সো ইকোনমিক গ্রোথের সাথে এই গাড়ির সংখ্যা বা গাড়ির ব্যবসা খুবই ওতপ্রোতভাবে জড়িত। The acute growth in the total number of vehicles also gives rise to congestion at peak traffic hours on major thoroughfares in business districts and often throughout the metropolitan area. ঠিক আছে, সো যতই গ্রোথ বাড়তেছে ভেহিকেল নাম্বারের, রাস্তার সংখ্যা তার সেই প্রপোর্শনালি বাড়তেছে না, যে কারণে মেজর থ্রোফেয়ার্স বলতে বেসিক্যালি বলছে মেজর আর্টেরিয়াল বা মেজর রাস্তা যেগুলো, সেগুলা বিজনেস ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল বিজনেস এরিয়া এবং বেসিক্যালি থ্রু আউট দ্য মেট্রোপলিটন এরিয়া এই কন্ডিশন গুলা ডেভেলপ করতেছে। Cities are important generators and attractors of movements, which have created a set of geographical paradoxes.
that are self-reinforcing. For instance, specialization leads to additional transport demands while agglomeration leads to congestion. ঠিক আছে? So cities important generators and attractors of movements. কেন? কারণ মানুষ সিটিতে মুভ করতেছে, সিটিতে আসতেছে। তো সিটিতে যারা থাকে তাদের জব গুলো স্পেশালাইজ জব। তো তাদের জবগুলোর জন্য যে স্পেশালাইজড যে জবগুলো মানে যে কাজগুলো হচ্ছে, ফর এক্সাম্পল যেমন বড় বড় ইন্ডাস্ট্রিতে একটা জায়গায় সবকিছু হয় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ট গুলো হয়। একটা গাড়ি যদি বলি, একটা গাড়ির সব পার্টস একটা ফ্যাক্টরিতে হয় এমন না। কোনো একটা ফ্যাক্টরিতে হয়তো শুধু টায়ার বানাচ্ছে, কোনো একটা ফ্যাক্টরিতে শুধু লাইট বানাচ্ছে, কোনো একটা ফ্যাক্টরিতে শুধু সিট বানাচ্ছে। তো অর্থাৎ তোমার এখানে যেটা হয়েছে যে স্পেশালাইজেশন হয়েছে, যে একটা যে বানাচ্ছে মাস প্রডিউস করতেছে, এফিসিয়েন্সি বাড়ছে। সো সে বিজনেসটা তার মোর প্রফিটেবল হচ্ছে, যে কারণে স্পেশালাইজেশন হয়ে একটা কম্পোনেন্ট একটা জায়গায় তৈরি হচ্ছে। তো এই যে কম্পোনেন্ট ওয়াইজ আলাদা আলাদা তৈরি হচ্ছে, পরে তো এগুলোকে আবার অ্যাসেম্বল করা লাগবে। সো এই যে মুভমেন্ট প্যাটার্নটা, এটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে অনেক বেশি মুভমেন্টের প্রয়োজন হচ্ছে। একটা জায়গায় সবকিছু তৈরি হচ্ছে না, বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, তারপর সেগুলোকে মুভমেন্ট করে বা ট্রান্সপোর্ট করে তাকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, সেখানে তাকে অ্যাসেম্বল করা হচ্ছে, কোনো এক জায়গায় নিয়ে পেইন্ট শপে পেইন্ট করা হচ্ছে। তো এই মুভমেন্ট গুলা তার থেকে যাচ্ছে। তো যত বেশি স্পেশালাইজেশন হচ্ছে, তত মানুষ পুরা একটা জিনিস একসাথে তৈরি না করে পার্ট বাই পার্ট তৈরি করার কারণে তার মুভমেন্টের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। Over time, a state of automobile dependency has emerged, which results in a declining role of other modes. So automobile dependency যখন জেনারেট করবে, তো সবকিছু অটোমোবাইলকে সাপোর্ট করার জন্য তৈরি হবে, বাকিদেরকে আর কেউ চোখে দেখবে না। যেমন যদি আমি অটোমোবাইলের গ্রোথটাকে প্রেফার করি বা অটোমোবাইলের গ্রোথটাকে আমি সাপোর্ট করি, তাহলে আমার সবকিছু হবে অটোমোবাইলের সুবিধা দেওয়ার জন্য। যেমন আমি পার্কিং ফ্যাসিলিটি করবো অটোমোবাইলকে চিন্তা করে, আমি রাস্তা তৈরি করবো অটোমোবাইলকে চিন্তা করে, আমি সুপার শপ বা অন্যান্য জিনিসগুলো তৈরি করবো অটোমোবাইলকে চিন্তা করে, আমি অন্যান্য মোড গুলার জন্য পিছনে খরচ করাটা বন্ধ করে দেবো। So thereby limiting still further alternatives to urban mobility through path dependency. মানে আমি একটা রাস্তা যখন চুজ করছি, ওই রাস্তায় বা ওই ডিরেকশনে চলার জন্য আমার একটা আহ কি বলবো, একটা একটা ইনার্শিয়া তৈরি হয়ে যাবে, ওইখান থেকে সহজে সরা যায় না। In addition to the factors contributing to the growth of driving, two major factors contributing to automobile dependency are number one হচ্ছে underpricing and consumer choices. ঠিক আছে? সো আন্ডারপ্রাইসিং এন্ড কনজিউমার চয়েসটা কি? সেই দুটা মেজর ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হচ্ছে এটা, the most road infrastructures are subsidized as they are considered a public good. ঠিক আছে? যেমন বেশিরভাগ ক্ষেত্রে রাস্তা, এই যে ঢাকা শহরের বা যে কোনো শহরে তুমি রাস্তায় চলাফেরা করতেছো, বা রাস্তা ইউজ করতেছো, তুমি ওটা তৈরি করার জন্য যে খরচ, সেটা কিন্তু তুমি ডাইরেক্টলি পকেট থেকে দিচ্ছ না, ইনডিরেক্টলি দিচ্ছে। কিন্তু ওইটা রেভিনিউ থেকে আসতেছে, রেভিনিউটা অনেক জায়গা থেকে কালেকশন হচ্ছে, কিন্তু রাস্তাটা বেসিক্যালি আমার পকেটের টাকা থেকে আমি কোনো রাস্তায় চলার জন্য কোনো টাকা দেই না। অর্থাৎ যে ব্যবহার করতেছি সে কিন্তু সেভাবে টাকা দিচ্ছে না, কিন্তু তৈরি হচ্ছে হয়তো রেভিনিউ নিচ্ছে। এখন রেভিনিউ কারা দিচ্ছে? রেভিনিউ জেনারেট করতেছে সরকার, ভ্যাট ট্যাক্স নিচ্ছে। তো ট্যাক্স যারা পে করতেছে, ট্যাক্স পেয়ারের মানিতে রোড তৈরি হচ্ছে, কিন্তু রাস্তায় তো সবাই চলতেছে, সবাই তার টাকা দিচ্ছে না। So most road infrastructures are subsidized as they are considered public good. Public জিনিস যেহেতু আমরা সস্তা, সরকারি মাল দরিয়ামে ঢাল, একটা কথা আছে, তো সেরকম। Consequently, drivers do not bear the full cost of automobile use. অর্থাৎ যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে তারা সব পুরো কষ্টটা কিন্তু নিচ্ছে না। এখানে পাবলিক মানি আছে। Like the tragedy of the commons, where a resource is free to access, যেমন রাস্তা, ইট ইন্টেন্ডস টু বি ওভার ইউজড অর অ্যাবিউজড। ঠিক আছে? যখন কোনো কিছু খরচ সস্তা হয় বা ফ্রি হয়, তখন সেটা মানুষ সেটাকে অতিরিক্ত ব্যবহার করে। ঠিক আছে? বা সেটাকে অপচয় করে। সেটা হচ্ছে কমন টেন্ডেন্সি, যে পাইছি ফ্রি, খায়ানি, যত পারে খায়ানি বা নষ্ট করি। পানি যদি সস্তা হয়, ফ্রি হয়, তো বেশি করে গাড়ি, মানে বেশি করে গাড়ি ধুই, এটা করি সেটা করি, সবকিছু খরচ করে, অতিরিক্ত খরচ করে মানুষ বা অতিরিক্ত অপচয় করে। সো রাস্তার ক্ষেত্রেও সেই জিনিস। This is also reflected in consumer choice, where automobile ownership is a symbol of status, freedom and prestige, especially in developing countries. ঠিক আছে? Single home ownership also reinforces automobile dependency, and if this ownership is favored through various subsidies. অর্থাৎ যদি সিঙ্গেল হোম ওনারশিপ, মানে ইন্ডিভিজুয়ালি এক একটা বাড়িতে এক একজন লোক থাকে, যেটা হয়তো আমাদের এখনো দেখা যাচ্ছে না,
আস্তে আস্তে মানুষের টাকা পয়সা যখন অনেক বেশি হয়ে যাবে তখন সে হয়তো একটা জায়গা নিয়ে একা একলা এক জায়গায় থাকবে। ফর এক্সাম্পল গুলশান বনানীতে আগে এক সময় হয়তো ছিল, এখন লোকজন কমার্শিয়াল হয়েছে, তো সেটা আবার একদিক দিয়ে ভালো আমাদের জন্য। হ্যাঁ, সো সিঙ্গেল হোম ওনারশিপ হলে কি হবে, তখন তাকে, যেহেতু সে স্ট্যাগার্ড ওয়েতে মানুষ বসবাস করতেছে, তো তাকে কভার করার জন্য অনেক বড় পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের প্রয়োজন হবে, যেটা আসলে আবার এফিশিয়েন্ট হবে না, যে কারণে আলটিমেটলি তাকে অটোমোবাইলের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। ঠিক আছে, সো খেয়াল করবো এই জন্য অনেক ক্ষেত্রে টোল রোড করে। টোল রোড করলে যেটা হয়, যেহেতু ফ্রি না, মানুষ অপ্রয়োজনে ইউজ করে না। এটার একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের যে ঢাকা মাওয়া হাইওয়ে। যখন এটা টোল রোড ছিল না, এখন টোল খুব সামান্য, 60 টাকা 70 টাকা টোল। আগে কিন্তু এটা টোল ফ্রি ছিল যখন বানাইছে প্রথমে, ব্রিজ চালু করার আগে। তখন মানুষ সময় নাই, দিন নাই, রাত নাই, যে কোনো সময় খেয়াল হলেন ঢাকা মাওয়া হাইওয়েতে গিয়ে ঘুরতে যেত বিনা কারণে। ওই যে বললাম যে কমন ট্রানজিট অফ দ্য কমন্স, ফ্রি পাইছে, ইচ্ছা মতো ব্যবহার করছে। এখন যেই 50-60 টাকা টোল ঢুকাই দিছে, এখন আর ফাও বা ফ্রি থেকে ওখানে ঘুরতে দেন যায় খুব কম, অপ্রয়োজনীয় লোক কম এখন। তুমি এখন ঢাকা হাইওয়েতে যাও, রাস্তা খালি পাবা। ঠিক আছে, তো এইটা একটা ভালো সাইন, হ্যাঁ, যে অপ্রয়োজনে যেন মানুষ ওভার ইউজ বা অ্যাবিউজ না করে, যেন ফ্রি জিনিস দেওয়াটা আসলে রিস্কি। প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট প্র্যাকটিসেস, এটার একটা সেকেন্ড কারণ। প্ল্যানিং এন্ড ensuing allocation of public funds aim towards improving road and parking facilities in an ongoing attempt to avoid congestion। অর্থাৎ এটা একটা সাইকেলের মতো। রাস্তাঘাটে আমরা অটোমোবাইল ডিপেন্ডেন্ট যদি সোসাইটি হয়, দেখা যাবে যে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে থাকবে, বাড়লে একসময় কনজেশন হবে। তো কনজেশন হলে কি হবে, তা আবার পাবলিক ডিমান্ড ক্রিয়েট হবে যে না, তুমি রাস্তার কনজেশন দূর করো। তখন আবার ইনভেস্টমেন্ট করবে অর্গানাইজেশন বা সরকারি অথরিটি, আবার ইনভেস্টমেন্ট করবে কোথায়, সেই কনজেশন দূর করার জন্য। তো আলটিমেটলি সে রাস্তাঘাটে ইমপ্রুভ করবে, পার্কিং ফ্যাসিলিটি বাড়াবে। তার মানে কি, আবার সে কি হলো, আবার রাস্তায় গাড়ি চলাচলের জন্য সে ইনভাইট করলো, and tend to disregard other transportation alternatives। কারণ ইনভেস্টমেন্টের যে মানি, সেটা অ্যালোকেশন করার যে রিসোর্স অ্যালোকেশন করার যে ক্যাপাসিটি, সেটা লিমিটেড। সো সে যদি একদিকে ইনভেস্ট করে, আরেকদিকে তাকে ছাড় দিতে হবে। In many cases, zoning regulations impose minimum standards of road and parking services and de facto impose a regulated অটোমোবাইল ডিপেন্ডেন্সি। এটা কি বলছে, জোনিং রেগুলেশনস। অনেক সময় দেখা যায় যে জোনিং কিছু অর্ডিন্যান্স বা রুলস থাকে, যেমন ঢাকা সিটির এই জোনে যদি কোনো তুমি বাসাবাড়ি করতে চাও, বা তুমি যদি কোনো কিছু করতে যাও, সিটি ডেভেলপ করতে যাও, তোমার হয়তো বাই ডিফল্ট কিছু রুলস দেওয়া থাকবে যে রাস্তার পরিমাণ 25% হইতে হবে মিনিমাম। যদি কোনো নতুন এরিয়া ডেভেলপ করো, বা তুমি কমিউনিটি ডেভেলপ করো, বা কোনো বিজনেস ডিস্ট্রিক্ট ডেভেলপ করো, তোমাকে মিনিমাম 25% রাস্তাঘাট রাখতে হবে, এতগুলা পার স্কোয়ার ফিট এর জন্য, বিল্ডিং এরিয়ার জন্য তোমার এতগুলা পার্কিং রাখতে হবে। এই যে জোনিং রেস্ট্রিকশন বা রেগুলেশন দিয়ে দিল, বাই ডিফল্ট কিন্তু সে কি করলো, ওই গাড়িকে, গাড়ির জন্য মানুষের যে ডিপেন্ডেন্সি, সেটাকে আরো সে আহ, কি বলবো, সাপোর্ট করলো, তাই তো? কারণ বাই ডিফল্ট সেখানে রাস্তা তৈরি হবে, তাকে পার্কিং দিতে হবে, সেই পার্কিং এর রাস্তা দিলেই কিন্তু সেখানে, তার মানে কি হলো, গাড়ির জন্য পথ তৈরি হলো, যে গাড়ি আসো, গাড়ি থাকো, বা গাড়ি নিয়ে আসো, সেই জিনিসটা তৈরি হলো। সো এই প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট প্র্যাকটিসের মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি থেকে যায়, যে রাস্তায় গাড়ি নামানোর মানুষকে একটা, কি বলবো, একটা প্রচ্ছন্ন একটা তোমার ইয়া দেওয়া, ইনসেনটিভ দেওয়া। So levels of automobile dependency, there are several levels of automobile dependency ranging from low to acute। কত ডিপেন্ডেন্ট একটা সোসাইটি বা সিটি, সেটার একটা লেভেল আছে, with their corresponding land use patterns and alternatives to mobility। যেমন among the most relevant indicators of automobile dependency, যে কতটুক ডিপেন্ডেন্ট সেটা বোঝার কিছু ইন্ডিকেটর আছে। সেই ইন্ডিকেটর গুলার যেমন কি বলছে, at the level of vehicle ownership, level of vehicle ownership, per capita motor vehicle mileage, and the proportion of total commuting trips made using an automobile। তিনটা ইন্ডিকেটরের কথা বলছে এখানে। একটা কি, লেভেল অফ ভেহিকেল ওনারশিপ, মানে মানুষের ভেহিকেল ওনারশিপের লেভেলটা কত, মানে একজন মানুষ কয়টা গাড়ি ওন করে। আমি একটু আগে যেটা বলছিলাম যে ইউএসএ তে যদি দেখো, পার পার ক্যাপিটা না, পার ফ্যামিলি গাড়ির সংখ্যা 2টার বেশি। ঠিক আছে, তো একটা ফ্যামিলিতে 2জন করে যদি মানুষ মানুষ থাকে, দেখা যাবে ওদের দেশে যত মানুষ আছে তার কাছাকাছি সমান 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 গাড়ি আছে। ঠিক আছে, আমাদের দেশে হয়তো সেটা অনেক কম। সো ডিপেন্ডেন্সিটা সেখান থেকে আসছে। আবার ইউরোপে গেলে দেখবো যে গাড়ির সংখ্যা
পার হেডে গাড়ির সংখ্যা অনেক কম, কারণ ওদের সোসাইটি গুলো হচ্ছে অটোমোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, যেহেতু ছোট ছোট দেশ আবার ছোট এরিয়া, ওদের ল্যান্ড ইউজ প্যাটার্ন এবং সোসাইটি গুলো অনেক পুরানো। সো সেখানে রাস্তাঘাটও বাই ডিফল্ট ছোটখাটো বা চিকন চাকন, সে কারণে গাড়ির উপরে ওরা অত বেশি ডিপেন্ডেন্ট হয়নি। ঠিক আছে, যেমন লন্ডন বা অন্য জায়গায় দেখছি, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে বেসিক্যালি দেখবা, তোমরা তো সিনেমা টিনেমা দেখো, মুভি টুভি দেখো, ওইখানে দেখবা যে ওদের যে রাস্তাঘাট, হ্যাঁ, রাস্তাঘাট গুলো অনেক চিপা চিপা এবং গাড়ির সংখ্যাও সেক্ষেত্রে কম, এবং সিটি বা সাবার্ব গুলো অত বড় না কম্পেয়ার টু নর্থ আমেরিকান কান্ট্রিজ, যেগুলো পরে হয়েছে 200-250 বছরের ইতিহাস যাদের। ঠিক আছে, আর ইউরোপের ইতিহাস তো অনেক হাজার বছরের ইতিহাস। সো আরেকটা কি বলছে, পার ক্যাপিটা মোটর ভেহিকেল মাইলেজ, অর্থাৎ পার পার্সন কত মাইল ভেহিকুলার মাইল গাড়ি চালায় পার বছরে, এইটা একটা বড় ইন্ডিকেটর। ঠিক আছে, অর্থাৎ একটা সোসাইটিতে প্রত্যেক মানুষ এভারেজে কত মাইল গাড়ি চালায় বা গাড়ি চড়ে প্রত্যেক বছরে, সেটা সেটা যত বেশি হবে তার ডিপেন্ডেন্সি তত বেশি। ঠিক আছে, এন্ড দ্য প্রপোর্শন অফ টোটাল কমিউটিং ট্রিপস মেড ইউজিং অ্যান অটোমোবাইল, অর্থাৎ মানুষের কমিউটিং ট্রিপস মিনস হচ্ছে তোমার অফিস যাওয়া আসা বা অন্যান্য যে কাজের জন্য যে সে কমিট করতেছে, সেই কমিটিং ট্রিপসের কত পার্সেন্ট সে অটোমোবাইলে করতেছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল যে কতগুলো ট্রিপ হচ্ছে একটা একটা সোসাইটিতে বা একটা সিটিতে, তার মধ্যে কত পার্সেন্ট অটোমোবাইল দিয়ে হচ্ছে, তো সেটাও একটা ইন্ডিকেটর। A situation of high automobile dependency is reached when more than 3/4 of commuting trips are done using automobile. ঠিক আছে, 75% এর বেশি যদি ট্রিপস অটোমোবাইল দিয়ে হয়, সেটা হচ্ছে গিয়ে হাই অটোমোবাইল ডিপেন্ডেন্সি। যেমন ইউএস এর ক্ষেত্রে সেটা অ্যাবাউট 88%। ঠিক আছে, ইউএস একটা অটোমোবাইল ডিপেন্ডেন্ট সিটি বা অটোমোবাইল ডিপেন্ডেন্ট সোসাইটি কান্ট্রি। ওখানে পাবলিক ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি এখনো সব জায়গায় অ্যাভেলেবেল না অতটা। নিউ ইয়র্ক সিটিতে আছে সাবওয়ে, যেটা ভালো রান করে। বাকি অন্যান্য লার্জ সিটি গুলাতে অত ভালো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নাই। Automobile dependency is also served by a cultural and commercial system promoting the automobile as a symbol of status and personal freedom, namely through intense advertising and enticements to purchase new automobiles. এটা একটা ব্যবসা। Not surprisingly, many developing countries perceive motorization as a condition for development, even if the term automobile dependency is often negatively perceived and favored by market distortions such as provisions of roads. Its outcome reflects the choice of individuals who see the automobile more as an advantage than an inconvenience. ঠিক আছে, যদিও অটোমোবাইল ডিপেন্ডেন্সি ওয়ার্ডটা নেগেটিভ মনে হয়, কিন্তু আলটিমেটলি এই অটোমোবাইলের যে ইউজটা সেটা ইন্ডিভিজুয়ালের চয়েসের উপর ডিপেন্ড করে, এবং গিভেন দ্য চয়েস এবং গিভেন দ্য অপরচুনিটি, ইন্ডিভিজুয়ালস উইল চুজ to use automobiles over any other mode of transport. ঠিক আছে, তো এমআরটির কথাও বললো, বিআরটির কথা বলো, given the opportunity and provisions, মানুষ অটোমোবাইলই চুজ করবে। কখন অটোমোবাইল চুজ করবে না? যখন তুমি অটোমোবাইলের যে সুবিধা যেগুলো আছে সেগুলাকে তুমি কার্টেল করে নিয়ে আসো। তার মধ্যে একটা হচ্ছে ট্রাভেল টাইম। যদি তোমার অটোমোবাইলের ট্রাভেল টাইম অনেক বেড়ে যায়, কনজেশন অনেক বেড়ে যায়, তখন মানুষ সেপারেট যে মোডগুলো আছে, যেমন এমআরটি, বিআরটি, যেগুলা অন্য কোনো মোডের সাথে ফ্যাসিলিটি শেয়ার করে না, সেপারেট ফ্যাসিলিটি ইউজ করে, সেগুলোর দিকে মানুষ ঝুঁকবে। তো তুমি যদি তোমার এমআরটি, বিআরটি কে লুক্রেটিভ করতে চাও, তাহলে তোমাকে রাস্তায় ইনভেস্টমেন্ট সীমিত করতে হবে। নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ কার ডিপেন্ডেন্সি। নেগেটিভ কি কি কনসিকুয়েন্স আছে, যেমন বেশ কিছু কনসিকুয়েন্সের মধ্যে এক নম্বর হচ্ছে সোশ্যাল আইসোলেশন, ডিসক্রিমিনেশন, এক্সপেন্স, ডিক্লাইন অফ এ স্মল বিজনেস, এফেক্ট অন পাবলিক হেলথ। সোশ্যাল আইসোলেশন কি? যেমন গাড়িতে করে আসা যাওয়া করছো, কেউ কারো চেহারা দেখতেছে না, বাসা থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছ, অফিসে ঢুকতেছো, অফিস থেকে বেরোচ্ছ গাড়িতে, বাসায় এসে ঢুকতেছো। ঠিক আছে, যদি তুমি পাবলিক মোড ইউজ করতা বা পাবলিক ফ্যাসিলিটি ইউজ করতে, তাহলে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হতো, দেখা গেল যে একই অফিসের লোকজন একসাথে আসা যাওয়া করতেছো, ট্রেনে করে একসাথে আসা যাওয়া করতেছো, গল্প করতেছো, সো একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছ। ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই যে মানুষের মধ্যে সেপারেশন হচ্ছে, যেমন কেউ অনেক, মানে যেহেতু
মানুষ সে সেগ্রিগেটেড হয়ে যাচ্ছে, সে বাকিদেরকে দেখতেছে না, বাকিদের লাইফস্টাইল দেখতেছে না। তার মধ্যে থেকে কিন্তু ওই যে মানুষের প্রতি সহানুভূতিশীলতা বা তার যে তাদেরকে হেল্প করার যে টেন্ডেন্সি সেটা কমে যেতেছে। ঠিক আছে, যত বেশি মানুষ অটোমোবাইলে একটা ডিব্বার মধ্যে করে আসা যাওয়া করবে, সে আশেপাশের লোকজনকে চোখে দেখবে না। ঠিক আছে, যেমন রাস্তার পাশে লোকজন বসে আছে, তাদের সাথে তার ইন্টারাকশন হইতেছে না, তাদের দুঃখ কষ্টটা সে দেখতেছে না, এই জন্য ডিসক্রিমিনেশনটা আরো বাড়বে এবং সে আরো বেশি সেলফ সেন্টার্ড হবে। এক্সপেন্স, অর্থাৎ এই যে রাস্তাঘাট, এগুলো শুধু তৈরি না, এগুলো মেনটেন করতে অনেক খরচ বেশি লাগে। ঠিক আছে, এবং এই সাথে সাথে যে গাড়ি, এতগুলো গাড়ি, এগুলা যত বেশি গাড়ি হবে, এগুলা বেসিক্যালি ইকোনমির উপরে কিন্তু একটা বার্ডেন হবে একসময়। কারণ প্রত্যেকটা মানুষ, একটা মানুষের জন্য একটা গাড়ি লাগে। তার মানে কি হচ্ছে, এই যে একটা ফুয়েল বার্ন হলো, এই ফুয়েল বার্ন করে এই ফুয়েলটা তো যাদের নিজেদের ফুয়েল নেই বা নিজেদের হইলো ন্যাচারাল রিসোর্স, এগুলো কিন্তু ওয়েস্ট হইতেছে। ঠিক আছে, সো এক্সপেন্সটা সোসাইটির উপরে এক না কোনো ভাবে আসবে। ডিক্লাইন অফ স্মল বিজনেস, অর্থাৎ মানুষ যখন গাড়ি ইউজ করা শুরু করবে, তখন আর ছোটখাটো আশেপাশের শপিং মলে যাবে না, তাকে গাড়ি পার্ক করার জন্য যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে সে যাবে। তো গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে কোথায়? বড় বড় সুপার মলে। তো বেসিক্যালি ছোট ছোট যে ব্যবসাগুলো সেগুলো ডিক্লাইন করবে। এফেক্ট অন পাবলিক হেলথ, এটা তো আছেই। যত বেশি গাড়ি বাড়বে, তত কি বলবো, রাস্তাঘাটের সংখ্যা বাড়বে, মানুষ রাস্তাঘাটে হাঁটা চলার চেষ্টা কম করবে। ঠিক আছে, পাবলিক নিউসেন্স ক্রিয়েট হবে, সাউন্ড পলিউশন হবে, এয়ার পলিউশন হবে। তো সেই জন্য পাবলিক হেলথের উপর এফেক্ট আছে। আরেকটা এফেক্ট হচ্ছে, গাড়ির মধ্যে যতক্ষণ বসে থাকবো, বেসিক্যালি আমার ততক্ষণ আমি অ্যাক্টিভ মোড না, প্যাসিভ মোড অফ ট্রান্সপোর্টের মধ্যে আছি। এই জন্য এখন যেটা বলে যে অ্যাক্টিভ মোড অফ ট্রান্সপোর্টে মানুষকে নিয়ে আসতে, অ্যাক্টিভ মোড মিনস বেসিক্যালি ওয়াকিং, সাইক্লিং। ঠিক আছে, সো ওয়াকিং, সাইক্লিং এই অংশগুলো যত কমে যাবে, মানুষ যত গাড়ির মধ্যে বসবে, সে তত আস্তে আস্তে কি হবে, সে ফ্যাটি হবে। বাসা থেকে বেরোচ্ছে গাড়িতে, নেমে হাঁটা লাগতেছে না। তার মানে কিন্তু কিন্তু তার লাইফ স্টাইল অনেক ভালো, সে খাওয়া দাওয়া বেশি করতেছে, সে বড় লোক মানুষ, টাকা পয়সা আসে দেখে সে গাড়িটা কিনতেছে। সেই কারণে কিন্তু তারপরে আমার দেখা যায় যে বিভিন্ন ধরনের হেলথ ইস্যু হবে। ঠিক আছে, যেমন ওবেসিটি হবে বা আদার যে ইস্যুগুলো ছিল তার মধ্যে আরো বেশি আসবে। সো স্ট্র্যাটেজিস টু লিমিট অটোমোবাইল সার্কুলেশন, অটোমোবাইল সার্কুলেশনটা কিভাবে কমানো যেতে পারে? ঠিক আছে, কিভাবে লিমিট করা যেতে পারে? বন্ধ করা তো যাবে না, লিমিট করতে হবে। The second half of the 20th century saw the adaptation of many cities in North America and Europe to automobile circulation. Motorized transportation was seen as a powerful symbol of modernity and development. Highways were constructed, streets were enlarged, অর্থাৎ এগুলো ওরা করে আসছে, and parking lots were set, often disrupting the existing urban fabric with creation of motorized cities. However, from the 1980s, motorization started to be seen more negatively, and several cities implemented policies to limit automobile circulation, at least in specific areas, by a set of strategies, including যেমন কি স্ট্র্যাটেজি কি করতেছে? ডিসুয়েশন। ডিসুয়েশন কি? Although automobile circulation is permitted, it is impeded by regulations and physical planning. For instance, parking space can be severely limited and speed bumps placed to force speed reduction. So মানুষকে আহ, নিষেধ করতেছে না, কিন্তু তাকে বিভিন্ন ভাবে নিরুৎসাহিত করতেছে যে তুমি গাড়ি নিয়ে আইসো না। হ্যাঁ, যেমন কি করছে, পার্কিং স্পেস কমাইছে। পার্কিং স্পেস কমাই দিলে কি হচ্ছে, গাড়ি নিয়ে আসলে তাকে আসলে সবসময় সে গাড়ির পার্কিং পাবে না। সে খুব জরুরি না হলে তখন আসে চিন্তা করবে যে গাড়ি নিয়ে গিয়ে আমি রাখবো কোথায়, গাড়িটা নিয়ে আমাকে তখন বসে থাকতে হবে। তো তার থেকে আমি গাড়িটাকে অ্যাভয়েড করে যদি আমি এমআরটিতে চলে যাই, তাহলে আমার কোথাও গাড়ি রাখার দরকার নেই। একটু হাঁটতে হইলো, কিন্তু সেটা আমি সেই টাইমটা যে সেভিং হবে সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। অথবা স্পিড বাম্পস দিয়ে রাখছে জায়গায় জায়গায়, মানে বেশি তুমি স্পিড উঠাইতেই পারবো না, 20-25 এর মধ্যে একটু পরপর স্পিড বাম্প। ঠিক আছে, তো তোমার গাড়ি চালাতে মজা লাগবে না, তোমাকে ডিসুয়েট করা। শুধুমাত্র যারা খুবই, মানে কি বলবো, একেবারে প্রয়োজন তারাই আসবে। যেমন ডিসেবল পিপল যদি থাকে, তারা আসতে পারে। ঠিক আছে, ওল্ড পিপল আসতে পারে। কিন্তু যারা ফিজিক্যালি ফিট তারা যেন ডিসুয়েডেড হয়, অর্থাৎ তাদেরকে একটু ডিমোটিভেটেড করা গাড়ি নিয়ে চলাচল করার জন্য। প্রহিবিশন অফ প্রহিবিশন অফ ডাউনটাউন সার্কুলেশন। ঠিক আছে, ডিউরিং মোস্ট অফ দ্য ডে দ্য ডাউনটাউন এরিয়া ইজ ক্লোজ টু অটোমোবাইল সার্কুলেশন, বাট ডেলিভারিজ আর পারমিটেড ডিউরিং দ্য নাইট। অর্থাৎ ডাউনটাউন এরিয়া, বেসিক্যালি ডাউনটাউন বলতে বোঝা যাচ্ছে সিটি সেন্টার। সেখানে যেহেতু মানে ট্রাফিক ডিমান্ড বেশি থাকে, সেসব জায়গায় দিনের বেলা অনেক ক্ষেত্রেই অটোমোবাইল সার্কুলেশন বন্ধ থাকে। ঠিক আছে, বা লিমিটেড থাকে, অথবা অনেক ক্ষেত্রে টোল দিতে হয়। যেমন ঢাকা শহরের একটা জিনিস আছে যে ঢাকা শহরের ভিতর দিয়ে আহ, দিনের বেলা কোনো ট্রাক ঢুকে না। ঠিক আছে, এটাও কিন্তু এই এই ধরনের একটা প্রহিবিশন। ঠিক আছে, যেমন আগে, কত সালে, অনেক আগে, 2000 সালে, অ্যারাউন্ড 2000 সালের দিকে হয়তো, তখন ট্রাক ঢুকতো।
হ্যাঁ, দিনের বেলা ট্রাক ঢুকতো এবং রাস্তাঘাটে ট্রাক ঢুকলে মানে খুবই মানে কঠিন অবস্থা। রাতের 11টার সময় যদি তোমরা 10টা-11টার সময় যদি ঢাকা শহরে ঘুরো তাহলে তুমি বুঝতে পারবা যে ট্রাক ঢুকলে কেমন লাগে। আশেপাশ দিয়ে ট্রাক গেলে একটা ছোট সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, রিক্সা এর পাশ দিয়ে যদি ট্রাক যায় তাহলে তোমার দেখবে যে কলিজার হার্টবিট অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো অ্যাক্সিডেন্টের পরিমাণও বেড়ে গেছে, কনজেশনও বেশি ছিল। যে কারণে ট্রাকের এন্ট্রি রেস্ট্রিক্টেড করেছে। দিনের বেলা কোনো ট্রাক ঢুকে না। Such strategies are often undertaken to protect the character and the physical infrastructures of an industrial city. They do, however, like most policies, have unintended consequences. If mobility is restrained in certain locations or during certain time periods, people will simply go elsewhere or defer their mobility to another time. ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে যদি তুমি বেশি রেস্ট্রিকশন দাও এবং অল্টারনেটিভস না দাও, সেক্ষেত্রে মানুষ হয়তো তার মুভমেন্ট প্যাটার্নটা চেঞ্জ করে অন্যদিকে যাবে। ঠিক আছে? সো ডু দেয়ার মোবিলিটি ফর অ্যানাদার টাইম, অর্থাৎ অথবা হয়তোবা দিনে না করে রাতে ট্রাভেল করে। সো টোলস আরেকটা অপশন। Imposing tolls for parking and entry to some parts of the city has been a strategy being considered seriously in many areas as it confers the potential advantage of congestion mitigation and revenue generation. ঠিক আছে? টোল দিয়ে যেমন পার্কিং এর জন্য টোল, কোন জায়গা হচ্ছে জোন, ওই জোনে ঢুকলেই তোমাকে পার্কিং টোল দিতে হবে। যেমন সেন্ট্রাল সেন্ট্রাল লন্ডনে যদি গাড়ি নিয়ে ঢুকো তোমার দিনের বেলায় তোমাকে টোল দিতে হবে। ঠিক আছে? However, most evidence underlines that drivers are willing to bear additional toll costs for the convenience of using a car, especially for commuting since it is linked with their main source of income. ঠিক আছে? সো যতক্ষণ পর্যন্ত সম্ভব তারা তাদের যদি ইনকাম লেভেলে তার আর্নিং লেভেলের ভিতরে থাকে তখন তারা টোল দিয়ে হইলেও গাড়ি ইউজ করতে প্রেফার করে। কারণ একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে বা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায় যে কারণে। প্র্যাকটিক্যাল সলিউশনস এগুলো যেমন কিছু সলিউশনকে ইউজ করছে, যেমন tentative solutions have been put forth such as transport planning measures, synchronized traffic lights, regulated parking, limited vehicle traffic in selected areas, the promotion of bicycle paths and public transit সেগুলো হচ্ছে অল্টারনেটিভ। যেমন ইন মেক্সিকো সিটি ওরা কি করছে, ভেহিকেল ইউজ ইজ prohibited অ্যাকর্ডিং টু লাইসেন্স প্লেট নাম্বারস এন্ড দ্য ডেট। এটা একটা ফানি একটা জিনিস যে ইভেন্ট ডেটে ইভেন্ট নাম্বার প্লেটের গাড়ি চলবে, অড অড ডেতে অড অড নাম্বারের গাড়ি চলবে। সো যেটা হয়েছে মানুষ কি করছে, দুইটা গাড়ি কিনে ফেলছে। যাদের টাকা পয়সা আছে তারা দুইটা গাড়ি কিনে ফেলছে। দুইটা গাড়ির নাম্বার প্লেট, একটা অড একটা ইভেন্ট, একটা অডের দিন বাইর করে একটা ইভেন্টের দিন বাইর করে। তো কোনো লাভ হয়নি, তো সিচুয়েশন আরো খারাপ হয়েছে। Singapore is the only country in the world which has successfully controlled the enough amount and growth rate of its vehicle fleet by imposing a heavy tax burden and purchasing permits on automobile owners. Such a command-based approach is unlikely to be possible in other contexts. The command-based system, যে আহ, যেটা করছে ওরা পারমিট সেল করছে মানে এখন আমার ফর এক্সাম্পল এটা খুব মানে কি বলবো, এটা খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে না। সেটা কি করছে যে টোটাল আমার যে নাম্বার অফ মানে আমার যে ফ্যাসিলিটি আছে, রাস্তা সেই রাস্তায় কতগুলো গাড়ি চললে আমার সিস্টেমটা ঠিক মতো রান করবে স্মুথলি, সেটা হিসাব করে তারা পারমিট ইয়া করছে। ধরো ফর এক্সাম্পল 1 লাখ গাড়ি আমার সিস্টেম নিতে পারবে, সো 1 লাখ পারমিট আমি সেল করবো। সো 1 লাখ পারমিট সেল হবে লটারি বাই লটারি না, বেসিক্যালি বাই বিডিং। সো টপ 100 লোক, 1 লাখ লোক বা 1,000 বা 10,000 লোক যতগুলো গাড়ি পারমিট সেল হবে তাদের মধ্যে বিডিং হয়ে সেটা কিনতে হবে। অর্থাৎ যত বেশি ডিমান্ড তত দাম উঠবে এবং সবচেয়ে হাইলি কি বলবো, সবচেয়ে যারা ইনফ্লুয়েন্সিয়াল বা সবচেয়ে বেশি আহ, টাকার মালিক বা সিঙ্গাপুরিয়ান ডলারের মালিক, তারা সবচেয়ে বেশি টাকা দিয়ে ওই পারমিট গুলো কিনে নিবে। তা আলটিমেটলি গাড়ির সংখ্যা কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে, ওই 10,000 গাড়ি বা 1 লাখ গাড়ি চলবে। কিন্তু কেনার সময় এই যে বিডিংটা হইলো, বিডিং করে বেসিক্যালি অনেক রেভিনিউ জেনারেট করলো। এই রেভিনিউ গুলো আসলে সে কি করবে, সেটা আসলে সে পাবলিক ট্রান্সপোর্টে ইনভেস্ট করবে। কারণ বাকি যারা এই পারমিট গুলো পাচ্ছে না তারা যেন তাদের মোবিলিটিতে বা অ্যাক্সেসিবিলিটি যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য এই ইনভেস্টমেন্ট গুলো যাওয়া হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। There is a growing body of evidence underlining that a peak level of car mobility is unfolding, at least in developed countries. So এটা একটা কিছু ট্রেন্ড দেখা যাচ্ছে যে বেসিক্যালি এতদিন গাড়ির
কি বলবো, গাড়ির যে প্রয়োজনীয়তা বা গাড়ির যে ব্যবহার সেটা কাইন্ড অফ স্কাই রকেটিং করতেছিল, অর্থাৎ মানে কি বলবো, ইনক্রিজিং ট্রেন্ড ছিল। কিন্তু কিছু কিছু ডেভেলপ কান্ট্রিজে এটা মোটামুটি এখন পিক বা ফ্ল্যাট হওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে, অর্থাৎ যে ডিমান্ড সেটা মোটামুটি একটা কি বলবো পিক লেভেলে চলে আসার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট ইন ডেভেলপ কান্ট্রিজ, অর্থাৎ যেসব কান্ট্রিগুলো ডেভেলপ বলা যায় এবং যেখানকার পপুলেশন আসলে গ্রোয়িং না, পপুলেশনটা আসলে বেসিক্যালি কাইন্ড অফ আস্তে আস্তে পপুলেশন গ্রোথটা স্লো হয়ে আসতেছে বা কমে আসতেছে এইসব এলাকায়। Higher energy prices, congestion, less economic prospects, and the general aging of the population are all countervailing forces to car dependency. High energy prices, অর্থাৎ অয়েলের দাম বেড়ে যাওয়া বা ইলেকট্রিসিটির প্রাইস বেড়ে যাওয়া, যে কারণে মানুষ আলটিমেটলি ওন পাবলিক বা পার্সোনাল ভেহিকেল ফ্লিট থেকে সরে আসার চেষ্টা করতেছে। কনজেশন একটা বড় ফ্যাক্টর। কনজেশন থাকলে তুমি অল্টারনেটিভ খুঁজবা। লেস ইকোনমিক প্রসপেক্টস, যেমন ধরো গ্রোথের, যদি ধর এখন আমার দেশের একটা ডেভেলপ কান্ট্রির গ্রোথের প্রসপেক্ট কি আছে, যেমন জিডিপি কত হবে, জিডিপি গ্রোথ কত, যেমন একটা ডেভেলপিং কান্ট্রির জিডিপি গ্রোথ হয়তো এখন 7, 8, 9% ছিল, কিন্তু ডেভেলপ কান্ট্রিজ এর গ্রোথ রেট কিন্তু অনেক স্লো হয়ে গেছে, কারণ ওরা পিকে চলে গেছে, টপে আছে, তো ওর গ্রোথ রেট 1% হইলেও কিন্তু অনেক, ঠিক আছে। সো ওদের কিন্তু প্রসপেক্টসটা কমে আসছে ইকোনমিক গ্রোথের, যে কারণে মানুষ নতুন জায়গায় বা নতুন কিছুতে ইনভেস্ট করার বা তার ইনকাম গ্রো খুব বেশি ড্রাস্টিক্যালি চেঞ্জ হওয়ার কোনো মানে অপশন নেই বা অপশন কম, ঠিক আছে। যেমন যাদের ইয়ারলি ইনকাম লেভেল $40,000, তাদের তো আর রাতারাতি সেটা 60,000 হয়ে যাবে, কিন্তু যাদের যেমন আমাদের মতো দেশের যেখানে ইয়ারলি পার হেড ইনকাম, পার ক্যাপিটা ইনকাম হচ্ছে কত, $2,000, তারটা হয়তো আগামী বছর কি $2,500 হতে পারে। $2,500 মানে হচ্ছে কত, 25% ইনক্রিজ। সো সে 25% বেশি এক্সপেন্স করতে পারতেছে বা এক্সপেন্ডিচার করতে পারবে। কিন্তু যার 40,000 আছে তার সে 25% মানে হচ্ছে তার $5,000 বেড়ে যাবে, তার হয়তো পারবে $1,000, $500। সেজন্য তার গ্রোথটা কিন্তু স্লো। এবং এজিং অফ পপুলেশন, অর্থাৎ ওইসব দেশে ডেভেলপ কান্ট্রিজে যেমন জাপান বা অন্যান্য দেশে, ওদের ওখানে কিন্তু এজড পিপলের সংখ্যা বেশি, ঠিক আছে, যেহেতু ওদের লাইফ স্ট্যান্ডার্ড ভালো, ঠিক আছে, ওরা মানে বেশি আর্ন করে, তো ওদের লিভিং স্ট্যান্ডার্ড ভালো, সেই কারণে ওদের এক্সপেক্টেড লাইফ সেটাও বেশি, যেমন জাপানে 90-80 বছর বাঁচে এক একজন। তো ওই এজে গিয়ে তাদের আসলে গাড়ির প্রতি আগ্রহ কম থাকে, তখন তারা সেলফ ড্রাইভ বা ওইসব জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করে, যে কারণে কারের ডিপেন্ডেন্সিটা আসলে একটু কমে আসার দিকে আছে ওইসব কান্ট্রিতে। For instance, since 2006, the amount of vehicle miles traveled in the United States has peaked. অর্থাৎ ভেহিকেল মাইলস ট্রাভেল পার ক্যাপিটা কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে আসছে, মানে খুব বেশি বাড়তেছে না। এ প্রসেস অ্যাসোসিয়েটেড উইথ হায়ার এনার্জি প্রাইসেস অ্যান্ড অ্যান ইকোনমিক রিসেশন। 2008-এর ওই 6 থেকে 8 ওই সময় একটা রিসেশন ছিল, যে কারণে ওই সময় অয়েলের প্রাইস বেড়ে গেছিল অনেক। অয়েলের প্রাইস বেড়ে গেলে আসলে বেসিক্যালি দেখা যায় যে প্রাইভেট মোড, অর্থাৎ গাড়ি বা অন্যান্য যেসব মোড, এগুলোর ব্যবহার কমে যায় আর পাবলিক ট্রান্সপোর্টেশনের মোড বেড়ে যায়, ঠিক আছে। কারণ তেলের দাম বেড়ে গেলে মানুষ ওই অয়েল বা অন্যান্য জিনিস কেনা বন্ধ করে বা পার্সোনাল গাড়ি ব্যবহার বন্ধ করে অন্যদিকে, অর্থাৎ লো কস্ট অপশনে যায়। So there are many alternatives to automobile dependency, such as intermodality, যেমন which means the combining the advantages of individual and collective transport, carpooling or non-motorized transport. Non-motorized transport কে আবার active mode of transport ও বলে, walking and cycling. These alternatives can only be partially implemented as the automobile remains on the short and medium terms the prime choice for providing urban mobility, ঠিক আছে। A significant potential for change lies with the development of mobile car sharing applications, enabling a better utilization of vehicle assets. Although this would not reduce the level of automobile dependency, it can offer enough flexibility for some users not to require the ownership of an automobile. So কিছু নিউ ট্রেন্ডস বা নিউ ফ্যাসিলিটিস যেগুলা ডেভেলপ করতেছে, যেমন কার্পুলিং, রাইড শেয়ারিং, অ্যাপস বেসড, যেগুলো আসলে বেসিক্যালি একটা পার্সনের কার ওনারশিপের যে রিকোয়ারমেন্ট সেটা আসলে অনেক ক্ষেত্রে লেস করে দেয়। যেমন
একই কমিউনিটি থেকে বা একই এলাকাতে থাকে এরকম 3-4 জন, বা আশেপাশে থাকে 3-4 জন একই অফিসে কাজ করে, তারা বেসিক্যালি কার শেয়ারিং করতে পারে। অনেক ক্ষেত্রে বাইরে যেটা হয় যে পাইলট বেসিসে যদি এরকম 8 জন বা 10 জনকে একসাথে হইতে পারে, 8 জন 10 জন যদি একটা গ্রুপ করতে পারে, তাদেরকে সিটি থেকে একটা গাড়ি প্রোভাইড করে। হ্যাঁ, গাড়িটা প্রোভাইড করে যাতে তারা একসাথে আসা যাওয়া করতে পারে। অর্থাৎ এই যে 8 জন 10 জন যাতে তাদের পার্সোনাল গাড়ি না নিয়ে এসে একটা গাড়িতে আসে, সেজন্য তাদেরকে সিটি থেকে গাড়ি প্রোভাইড করে। হ্যাঁ, এরকম পাইলট প্রোগ্রাম আছে সিটিতে। তো 8-10 জনকে একসাথে হইতে হবে এবং তাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে আমরা একসাথে আসা যাওয়া করি, আমাদের এই হচ্ছে লোকেশন, আমরা এই অফিসে চাকরি করি বা সামথিং লাইক দ্যাট। তাহলে সিটি থেকে তাদেরকে একটা গাড়ি লিজ দিবে বা প্রোভাইড করবে, যেটা তারা ব্যবহার করতে পারে। So automobile প্রোডাকশন অ্যান্ড ফ্লিট ট্রেন্ডস ইন অটোমোবাইল যদি খেয়াল করি, আমাদের কার রেজিস্ট্রেশন বাড়তেছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আর নিচে হচ্ছে অ্যানুয়াল কার প্রোডাকশন, এটাও কম্পিটিশন দিয়ে বাড়তেছে। তো কি লেভেলে আমাদের ডেভেলপমেন্ট হয় সেটা বিআরটিএ তে ঢুকলে তোমরা বাংলাদেশেরটাও দেখতে পারবা, রেজিস্টার্ড ভেহিকেলের সংখ্যা। এই আমাদের এখন ইকোনমি যতই সমস্যা থাকুক না কেন, কারের কিন্তু সেল কমতেছে না। পার্সেন্টেজ অফ হাউস হোল্ডস বাই নাম্বার অফ ভেহিকলস যদি দেখো, ইউএস এর ডাটা, 2টা গাড়ি আছে কতগুলো ফ্যামিলির, তিনটা বা তার থেকেও বেশি গাড়িও আছে। 2014 তে যদি দেখো, 2014 ডাটা, 80% হচ্ছে গিয়ে 2 অর লেস, 20% ফ্যামিলির 3টার বেশি গাড়ি আছে। নিচে হচ্ছে 10, 20, 30, 35 থেকে 38% ফ্যামিলির 2টা গাড়ি আছে অ্যাটলিস্ট। তো হিসাব করলে খেয়াল করো এটা কত হইলো, 56 বা 57% ফ্যামিলির 2 অর মোর ভেহিকলস আছে। গাড়ি নেয় কয়জনের মাত্র, কতগুলো ফ্যামিলির? অনলি 9% ফ্যামিলির কোনো গাড়ি নেই ইউএসএ তে, বাকি সবারই গাড়ি আছে, একটার বেশি। So trends in car ownership. There are two important trends in car ownership in the United States which can be extrapolated to other highly motorized societies. Reduction in the number of households without cars, যেমন আস্তে আস্তে যাদের গাড়ি ছিল না তারাও গাড়ি কিনতেছে, যেমন the number of households without cars declined about a half from 22% in 1960 to 9% in 2010. Increase in multi-vehicle households, অর্থাৎ multi-vehicle একটার বেশি গাড়ি আছে, the number of households with 2 or more cars has increased substantially from 22% in 1960 to 59% in 2010. সো বেসিক্যালি এটা আলটিমেটলি যখন ওয়ার্কফোর্সের উপর ডিপেন্ড করে। আসলে একটা ফ্যামিলিতে যদি ফ্যামিলির যে মেম্বার সবাই যদি ওয়ার্ক করে, তো সেরকম সোসাইটিতে আসলে গাড়ির সংখ্যা বা গাড়ির প্রয়োজনীয়তা বেশি থাকে। তো সেখানে সেসব ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির সংখ্যা অনেক একটার বেশি থাকে, কারণ 2 জন 2 দিকে ওয়ার্কে যায়, তাদের 2 জনেরই গাড়ি লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় যে 2টা গাড়ি বা তার থেকেও বেশি গাড়ি থাকে। An important factor behind these trends is the rising standard of living and the growing participation of women in the labor force. এই যে বলতেছে যখন কোন একটা সোসাইটিতে ওমেন লেবার ফোর্সে ইনক্লুডেড হয়ে যাবে, তখন তাদের জন্য কিন্তু মোবিলিটি বা তাদেরও ট্রান্সপোর্টেশনের বা ট্রান্সপোর্টের প্রবলেম ইস্যু হবে, বা তাদের ট্রান্সপোর্টের প্রয়োজন হবে, যে কারণে এই যে গাড়ি বা অন্যান্য যে সেফার মোড সেগুলোর প্রেফারেন্সও বাড়বে। ফিমেল বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করো, দেখবা যে ফিমেল যদি মানে ফিমেল ট্রাভেলার বা ফিমেলরা যদি মুভ করে, তাদের সেফটি সিকিউরিটি কমফোর্টের জন্য কিন্তু যেভাবে হোক ফ্যামিলি থেকে চেষ্টা করে যাতে তাদেরকে একটা সেফ ট্রান্সপোর্ট বা মোড দেওয়া যায়। তাদের জন্য রিক্সা, গাড়ি, বাস, মোটরসাইকেল এগুলো অনেকটাই সেফও না, কনভেনিয়েন্টও না ফ্রম আমাদের পার্সপেক্টিভে। সেখান থেকে দেখবা যে ফিমেলদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই চেষ্টা করে বাসা থেকে যে যাদের যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে তারা ওই জিনিসটা সাপোর্টটা দেওয়ার জন্য। ঠিক আছে। So which often requires the ownership of a second vehicle for a household. Still, since 2000, a new trend appears to be emerging with a stabilization in the distribution of vehicle ownership, underlining a mature market, or basically a developed constitution. It can even be expected that in the coming years, the share of households without a vehicle or with more than one vehicle will decline. Maybe possible. এটা ডিপেন্ড করবে সোসাইটাল
কন্ডিশনের উপরে, সেফটি সিকিউরিটির উপরে। যদি সিকিউরড হয় টার্ফ মুভমেন্ট গুলা, যেমন এমআরটিটা বেসিক্যালি সিকিউরড এবং তার কানেক্টিং লিঙ্ক গুলো যদি সিকিউরড হয়, অপারেটিং আওয়ার্সটা যদি বাড়ে, দেখা গেল অনেক ফিমেলরাই কিন্তু, ফিমেলদের জন্য কিন্তু এমআরটি লাইন 6 একটা কম্পার্টমেন্ট আছে। হয়তো অনেক ফিমেল যদি কমফোর্ট সেফ সিকিউর ফিল করে, তারা হয়তো পাবলিক বাসের থেকে আলটিমেটলি এমআরটিতে শিফট করবে, এবং এই যে গাড়ির যে প্রয়োজনীয়তা সেটা হয়তো কমে আসবে। কারণ একটা গাড়ি পালতে কিন্তু বেশ অনেক খরচ হয়। ঠিক আছে, তো সবাই আহ, সবাই শখে পালে, অনেকে পালে হচ্ছে প্রয়োজনে, ফিমেলদের সেফটি সিকিউরিটির জন্য। ঠিক আছে, it can even be expected that in the coming years the share of households without a vehicle or with more than one vehicle will decline. This is linked with the aging of the population, little changes in income for most households, and attitude changes about vehicle ownership. Peak mobility may become a reality. So peak mobility basically হচ্ছে একটা stagnant বা একটা কি বলবো স্টেবল সোসাইটির জন্য। যারা গ্রোয়িং বা ডেভেলপিং সোসাইটি তাদের জন্য না, যারা পিকে রিচ করে গেছে তাদের জন্য। তাদের হয়তো এখন গ্রোথের স্কোপ নাই। গ্রোথের স্কোপ হইলে হয়তো আবার তুমি নতুন একটা ট্রেন্ড দেখবা, হয়তো কিছুদিন পরে দেখবা। হ্যাঁ, যদি আরো যারা ডেভেলপড থার্ড ওয়ার্ল্ড, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে হয়তো তাদের ওখানে হয়তো তুমি দেখতে পারো যে তারা এখন উড়ুক্কু গাড়ি, যেটা বলে আমরা, ফ্লাইং কার্স ইউজ করা শুরু করতেছে। ঠিক আছে, তো মেবি পসিবল। আবার ওটাও কতটুকু রিয়েলিটি হবে সেটা পরে ভবিষ্যতে দেখা যাবে। আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট পাথস, এটাতে আমরা ঢুকতে পারলে ভালো হইতো। থাক, আজকে আর বেশি যাব না। হ্যাঁ, তো আচ্ছা থাক, আজকে এটাতে ঢুকবো না। আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট পাথস, এটা আমরা নেক্সট ক্লাসে ঢুকবো। এখন দেখি তো তোমাদের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। অ্যাটেন্ডেন্সটা কি আমি এখান থেকে নিয়ে নিতে পারবো কিনা? মিটিং ইনফো, হুম, আছে নাকি? মিটিং চলাকালীন সময়ে অ্যাটেন্ডেন্স কিভাবে নামায়? পরে তো নামানো চাই। হুম, control, select more actions, then select download more actions. মিটিং কন্ট্রোল কোথায়? মিটিং কন্ট্রোল, apps, rooms, view, react, raise, people, chat. এই তোমরা চলে যেও না, চলে গেলে কিন্তু অ্যাটেন্ডেন্স চলে যাবে। দাঁড়াও, আমি একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি। মিটিং কন্ট্রোলস মোড়ে গিয়ে থাকে। করতে পারি। মোর, মোরে তো গেলাম, এখানে তো রেকর্ড এন্ড ট্রান্সক্রাইব, এটা না তো? কোনটা, এটা নাকি মিটিং ইনফো? তো মিটিং ইনফো, ইনফো, ইনফো তো না, কন্ট্রোলস বলছি, কিন্তু কন্ট্রোলস তো পাচ্ছি না। হুম, আচ্ছা অসুবিধা নেই, আমি অনলাইন পরে ক্লাসের পরে নামিয়ে নিতে পারবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, তোমরা চাইলে লিভ করতে পারো। স্যার একটা কুইজ ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার অনেক কিছু জানাইছি আর কি, যে মানে টিমসের নেটের প্রবলেমটা একটু বেশি, বাফারিং একটু বেশি করে যায়। টিমসে তো একটু সমস্যা সবাই হ্যাঁ আছে, কিন্তু এখন জুমে গেলে সমস্যা তার হচ্ছে জন্য আরেকটা। আসলে জুমে গেলে সমস্যা হচ্ছে, জুম তো আর আমাকে অ্যাটেন্ডেন্স দিবে না, কারণ আমাদের অ্যাটেন্ডেন্সটাও তো জরুরি। ওইটা কিভাবে নিব?
মানে বলো দেখি। জুমে অ্যাটেন্ডেন্স নেওয়ার তো কোনো সিস্টেম নেই, ওটা আবার স্যার লগ ইন করে ঢুকতে হবে। স্যার জুমেও দেয় তো স্যার অ্যাটেন্ডেন্স। সবাই তো লগ ইন করে ঢুকে না, এখানে হলো সমস্যা, বুঝছো? এমনি টুক করে জুমেতে লগ ইন ছাড়াই ঢুকে যাওয়া যায়, তো ঢুকে গেল, পরে দেখা গেল যে অ্যাটেন্ডেন্সে ওদের নাম আসে না, তো তো মিস হয়ে যাবে। বুঝছো কাহিনী? দেখা গেল যে ক্লাস করছে ঠিকই কিন্তু নাম নেই, কারণ হচ্ছে জয়েন করছে হচ্ছে ইয়া ছাড়া, লগ ইন ছাড়া। এখন তো মোটামুটি মানে সবাই হচ্ছে আসলে আমাদের পার্সোনাল মানে আবার একটা ইস্যু আছে যে বুঝছো, কারণ অ্যাকাউন্ট জুম তো আসলে ওইভাবে ইয়া না, লিগালও না, যেমন আমাদের এখানে তো সবার ইমেল আইডি দিয়ে টিমস করা, তাই না? ওই জন্য আইডেন্টিফাই করাটা ইজি, জুমে তো আসলে ওইভাবে করা যায় না, জমে বুঝছো? করা জানি, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে আগে যখন করেছি তারপরে হচ্ছে তখন হচ্ছে নিজেদের ওইটা দিয়ে ইমেল আইডি মানে আমাদের যে ইমেলটা আছে ওটা দিয়ে অ্যাকাউন্ট খুলে ওটা দিয়ে হচ্ছে মোটামুটি সবাই ওটা দিয়ে অ্যাকাউন্ট খোলা আর কি, ওটা দিয়ে মানে আমরা অন্যান্য ক্লাসগুলোতে ঢুকি আর কি। জুমের ওটা দিয়ে, জুমের অ্যাকাউন্ট দিয়ে, হ্যাঁ মানে আমাদের এই যে এই জুমের মানে বইয়ের ইমেল দিয়ে। এই যে account যেটা আছে মানে 180414 হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্ট এইটা দিয়ে খোলা নাকি? ওই ইনফোটা হচ্ছে মানে সবাই হচ্ছে ওটা দিয়ে না, ওইটা তো যে কেউ ঢুকতে পারে, বুঝো নাই? আমি আমার নামটা যদি এটা লিখে দিই 18040140, তাহলে তো যে কেউ লগ ইন করতে পারবে। না স্যার ইমেল 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 মানে ইমেল দিয়ে লগ ইন করলে ঠিক আছে, যদি লগ ইন না করে শুধু ইউজার নেম ওইটা দিয়ে দেয় তাহলে তো আসলে বোঝা যায় না, বুঝো নাই? না স্যার ইমেল দিয়ে লগ ইন করে স্যার, না স্যার লগ ইন ইমেল দিয়ে করে স্যার তাহলে লগ ইন তাহলে করে জুমে, বলতেছি। জুমে ওই যে রেস্ট্রিকশন আছে না একটা, যে কি লগ ইন করে ঢুকতে হবে, এছাড়া জয়েন করতে পারবে না, তাহলে ওইটা দিয়ে দিতে হবে নাকি? মানে ওই যে জয়েন কারা করতে পারবে বেসিক্যালি, হ্যাঁ সেটা রেস্ট্রিকশন দিয়ে দিতে হয় তাহলে নাকি? তাহলে যে কেউ আর লগ ইন ছাড়া ওই যে ডাইরেক্ট ঢুকতে পারবে না, লগ ইন করাই লাগবে। ঠিক আছে, দেখি তাহলে আমরা একটা জুম একটা নেক্সট ক্লাস একটা ট্রাই করে দেখতে পারি। দেখি অ্যাটেন্ডেন্সের কি অবস্থা দাঁড়ায়। দিয়ে দিতে হবে তাহলে স্যার তারপরে